আজকের গল্প সদাশিবের আদি কাণ্ড। গল্পটির লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি লেখকের সদাশিব সিরিজের প্রথম গল্প। গল্পটি আমি নিয়েছি আনন্দ প্রকাশনীর শরদিন্দু অমনিবাস থেকে। শুরু হচ্ছে সদাশিবের আদি কাণ্ড। সদাশিব গায়ে টিকতে পারল না। একে তো সে বাপ মা মরা ছেলে, মামার বাড়িতে মানুষ, তার উপর গা শুদ্ধ লোক, তার উপরে চটা। সবাই বলে আমরা না খেয়ে খেয়ে শুকিয়ে গেলাম, আর তোর এমন তেল চিকচিকে চেহারা হলো কি করে বল দেখি? নিশ্চয়ই তুই আমাদের খাবার চুরি করে খাস। সদাশিব কাঁদো কাঁদো হয়ে বলে, কখনো না। কার চুরি করে খেয়েছি তোমরাই বলো। তা অবশ্য কেউ বলতে পারে না, কিন্তু শাসিয়ে দেয়, যেদিন ধরব সেদিন হাড় এক ঠাঁই মাস এক ঠাঁই করব। সত্যি গ্রামের অবস্থা ভারী শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। মহারাষ্ট্র দেশের এক প্রান্তে পশ্চিমঘাটের খাঁজের মধ্যে ছোট্ট গ্রামটি এতদিন বেশ সুখে স্বাচ্ছন্দ্যে ছিল, কিন্তু বছর কয়েক থেকে এমন উৎপাত আরম্ভ হয়েছে যে বলবার নয়। রাজায় রাজায় যুদ্ধ বেঁধেছে। উত্তর থেকে মোগলেরা এসে দৌলতাবাদ মহলে বসেছে, আর দক্ষিণে রয়েছে আদিল শাহী বিজাপুরি রাজ্য। দুই পক্ষে ঠোকাঠুকি লেগেছে। যুদ্ধ তো চলছেই, তার উপর দুই পক্ষের সিপাহীরা সুবিধা পেলেই গ্রাম লুট করছে। গ্রামবাসী চাষারা সারা বছর পরিশ্রম করে যা দু চার দানা জোয়ার বাজরি তুলছে, তা গ্রামবাসীদের পেটে আর যাচ্ছে না। বেশিরভাগই সিপাহীরা লুটে নিয়ে যাচ্ছে। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাবরার প্রাণ যায়। গ্রামের অবস্থা হয়েছে ঠিক তাই। আধ পেটা খেয়ে গ্রামের লোক কোনো রকমে জীবন ধারণ করছে। উপরন্তু সম্প্রতি আর এক উপসর্গ দেখা দিয়েছে। শিবাজি নামে এক মারাঠা যুবক একদল ডাকাত জোগাড় করে চারিদিকে লুট তরাজ করে বেড়াচ্ছে। তবে গরিব চাষাদের ওপর সে হানা দেয় না, তার নজর রাজা বাদশার ওপর। ভারী ডাকাবুকো লোক, কাউকে ভয় করে না। লোকে বলে শিবাজি নাকি মোগলদের তাড়িয়ে আর বিজাপুরি মুসলমানদের দমন করে মহারাষ্ট্র দেশে হিন্দু রাজ্য স্থাপন করতে চায়। কিন্তু তা কি পারবেন শিবাজি? মোগলদের তাড়ানো কি সামান্য ডাকাতের কাজ? মাঝ থেকে দেশের লোকের দুর্দশা বেড়েই যাচ্ছে। কারুর ঘরে অন্ন নেই, সকলের চেহারা কঙ্কালসার। কেবল সদাশিবের চেহারা ওরই মধ্যে একটু শ্বাসে জ্বলে। তার বয়স 17 কি 18 বছর। বেঁটে খাটো কর্মঠ দেহ, চিকন শ্যাম গায়ের বর্ণ, মুখখানি ভালো মানুষের মতো। আচার আচরণও খুব শান্তশিষ্ট। কিন্তু গায়ের সবাই তার শত্রু। সবাই ভাবে ছোড়া কোথা থেকে বেশি খাবার পায়। তার মামা সখারাম কিপটে মানুষ, সে নিজে না খেয়ে ভাগ্নেকে বেশি খেতে দেবে, এ কথা বিশ্বাস করা যায় না। সবাই সদাশিবের ওপর নজর রাখে, কিন্তু কেউ কিছু ধরতেই পারে না। তাদের খালি রাগ হয়। তারা জানে না যে গ্রামে সদাশিবের একটি বন্ধু আছে, যে নিজে সিকি পেটা খেয়ে
নিজের খাবারের ভাগ সদাশিবকে দেয়। গাঁয়ে কেবল ওই একটি মানুষ সদাশিবকে ভালোবাসে। একদিন গ্রীষ্মের বিকালবেলা সদাশিবের মামা সখারাম বললেন, বাবা সদাশিব, তোমাকে আর আমি খেতে দিতে পারছি না, এবার তুমি নিজের রাস্তা দেখো। গাঁয়ের বারোয়ারি বটতলায় 5 জন মাতব্বর উপস্থিত ছিলেন। তাদের সামনেই সখারাম কথাটা তুললেন। বোধহয় মাতব্বরদের সঙ্গে আগেই সলা পরামর্শ করে রেখেছিলেন। সদাশিব হাঁ করে মামার মুখের পানে চেয়ে রইল। শেষে বলল, তুমি খেতে না দিলে আমি খাবো কি? গাঁয়ের বুড়ো বিঠ্ঠল পাটিল বললেন, তুমি জোয়ান হয়েছ, নিজে পরিশ্রম করে রোজগার করে খাবে, মামা তোমাকে কতদিন খাওয়াবে? সদাশিব বলল, আমি পরিশ্রম করতে সর্বদাই প্রস্তুত, তোমরা আমাকে কাজ দাও। একজন মোড়ল হাত উল্টে বললে, কাজ কোথায়? দেখছো না আমরা সবাই হাত গুটিয়ে বসে আছি। কার জন্য চাষবাস করব? সিপাহীদের জন্যে? সদাশিব বললে, তবে আমি কি করব আমায় বলে দাও। বিঠ্ঠল পাটিল খিঁচিয়ে উঠলেন, তা আমরা কি জানি? তোমাকে গাঁয়ের কেউ চায় না, তুমি কালই যেখানে ইচ্ছা চলে যাও। সদাশিব ছল ছল চোখে সকলের পানে তাকাতে লাগলো। বলল, কোথায় যাব? আমি যে কখনো গাঁয়ের বাইরে যাইনি। একজন মাতব্বর বললেন, যাবার ভাবনা কি? মোগলদের দরে ভিড়ে পড়ো গিয়ে। তুমি তো আমাদের মতো রোগা পটকা নও, বেশ মোটা তাজা, মোগলেরা একেবারে লুফে নেবে। আর একজন বললেন, বিজাপুরীদের দলেও যোগ দিতে পারো। তৃতীয় মাতব্বর রসিকতা করে বললেন, সবচেয়ে ভালো তুমি শিবাজি ডাকাতের দলে জুটে যাও, তোমার তো চুরি করা অভ্যেস আছে, ডাকাতের দলে খুব কদর হবে। সদাশিব আরো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে নদীর কিনারে গিয়ে বসল। গ্রামের প্রান্তে ছোট্ট পাহাড়ি নদী, গ্রীষ্মের তাপে তার জল প্রায় শুকিয়ে এসেছে। তীরে ঝোপঝাড় জঙ্গল, একটা পনস গাছ নিঝুম ভাবে দাঁড়িয়ে আছে। গাছে একটিও ফল নেই, ইঁচড় অবস্থাতে গাঁয়ের লোক পেরে নিয়ে গেছে। সদাশিব তার একটা নিচু ডালে উঠে বসে গুঁড়িতে ঠেস দিয়ে ভাবতে লাগলো। সদাশিব অনেকক্ষণ বসে ভাবল, কিন্তু কোনো কুলকিনারা পেল না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। সদাশিব তখন ডাল থেকে নেমে নদীর তীর থেকে 2টি নুড়ি কুড়িয়ে আনলো। নুড়ি দুটি পনস গাছের ডালের ওপর রেখে গাঁয়ে ফিরে চলল। 2টি নুড়ির সংকেত কেবল একজন বুঝবে, 2 প্রহর রাতে এখানে এসো, দেখা হবে। ফিরে যেতে যেতে সদাশিব দেখল গাঁয়ের ঝি বউরা নদীতে জল নিতে আসছে। সে তাদের এড়িয়ে অন্য দিক দিয়ে গ্রামে ফিরল। পাহাড়ের উপত্যকায় রাত্রি নামে তাড়াতাড়ি। সদাশিব ফিরে এসে মামির দেওয়া 8খানা শুকনো বাজরির রুটি খেয়ে বাইরের দাওয়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল একেবারে রাত দুপুরে। পূব আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ তখন উঠি উঠি করছে। সদাশিব নিঃশব্দে উঠে ছায়ার মতো নদীর পানে চলল। পনস গাছের তলায় অন্ধকার, কিন্তু সদাশিব অন্ধকারে দেখতে পায়। সে দেখল গাছের নিচু ডালে ঠেস দিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। গাঁয়ের মোড়ল বিঠ্ঠল পাটিলের মেয়ে কুমকুম। সদাশিব তার পাশে গিয়ে গাছের ডালে ঠেস দিয়ে দাঁড়ালো। কুমকুমের বয়স যদিও 13-14 বছর,
কিন্তু তাকে দেখলে মনে হয় 9-10 বছরের মেয়ে। ছোটখাটো শরীরটাতে কিন্তু বেশ সৌষ্ঠব আছে। বেশি কথা কয় না, কিন্তু ভারী বুদ্ধিমতী। এতটুকু মেয়ের যে এত বুদ্ধি থাকতে পারে তা কেউ ভাবতেও পারে না। ফিসফিস করে কথা হলো। সদাশিব বলল, কুঙ্কু, সব খবর জানিস তো? কুঙ্কু বলল, জানি, এই নাও খাও বলে হাতের খাবার সদাশিবের মুখের কাছে ধরল। সদাশিব খাবারে কামড় দিয়ে দেখল পুরনপুরি। অনেক দিন সে পুরনপুরি খায়নি। মনের সুখে চিবোতে চিবোতে বলল, এবার আমি চলে যাব, তুই পেট ভরে খেতে পাবি। সিকিপেটা খেয়ে খেয়ে তোর বার বৃদ্ধিও কমে গেছে। কুঙ্কু বলল, আহা, ভারী জানো তুমি। সিকি টুকরো রুটি খেয়েই আমার পেট ভরে যায়। রুটি কি ফেলে দেব? তাই তোমার জন্য রেখে দিই। এতক্ষণে চাঁদ একটু উঁচুতে উঠেছে। গাছের পাতার ভিতর দিয়ে ঠান্ডা জ্যোৎস্না তাদের মুখে পড়েছে। সদাশিব বলল, আমি চলে গেলে কি করবি? কুঙ্কু একথার জবাব দিল না। বলল, সকালেই চলে যাবে? সদাশিব বলল, হ্যাঁ, তোর বাবা গায়ের পাটিল, সে চলে যেতে বলেছে। যদি না যায় তাহলে মেরে তাড়াবে। ভাবছি সকাল হবার আগেই চলে যাব। কুঙ্কু বলল, কোথায় যাবে? সদাশিব কিছুক্ষণ পুরনপুরি চিবিয়ে বলল, তা জানি না। কেউ বলে মোগলের দলে যাও, কেউ বা বলে বিজাপুরীদের দলে যাও। তুই কি বলিস কুঙ্কু? কুঙ্কু বলল, আমি বলি তুমি পুনায় যাও, শিবাজির দলে যোগ দাও। শিবাজিকে লোকে ডাকাত বলে, কিন্তু তিনি সত্যি ডাকাত নন। তিনি বিদেশি শত্রুদের দেশ থেকে তাড়াবার জন্য লড়ছেন। তিনি যখন রাজা হয়ে বসবেন তখন দেশে সুখ শান্তি ফিরে আসবে। সদাশিব উৎসাহ ভরে বলল, তুই ঠিক বলেছিস কুঙ্কু, আমি শিবাজির দলে যোগ দেব। মোগল আর বিজাপুরীদের জ্বালায় পেট ভরে খেতে পায় না, ওদের দেশ থেকে তাড়াবো। পুরনপুরি খাওয়া শেষ হয়েছিল। কুঙ্কু সদাশিবের হাতে একটা থলি দিয়ে বলল, এটা নাও, পথে কাজে লাগবে। থলিতে কি আছে সদাশিব জিজ্ঞাসা করল না। থলিটা কাঁধে ফেলল। কুঙ্কুর কাঁধে হাত রেখে বলল, কুঙ্কু, এবার তবে যাই, আবার দেখা হবে। কুঙ্কু বলল, এসো, আবার দেখা হবে। কুঙ্কু দাঁড়িয়ে রইল। সদাশিব বেরিয়ে পড়ল। সে আর ঘরে ফিরে যাবে না, সিধা পুনার দিকে যাত্রা করবে। আকাশে চাঁদ আছে, এই বেলা বেরিয়ে পড়াই ভালো। কিন্তু পুনার দিকে যেতে হলে গ্রামের ভিতর দিয়েই তো যেতে হবে। সদাশিব গ্রামের ভিতর দিয়ে চলল। মরা জ্যোৎস্নায় অসার গ্রামটিও যেন মরে গেছে। সদাশিব একটা নিঃশ্বাস ফেলল। তার চোখ ছলছল করতে লাগলো। কুঙ্কুদের বাড়ির পাশ দিয়ে যেতে যেতে সদাশিব দেখল বিঠ্ঠল পাটিলের ঘোড়াটা বাড়ির সামনের মাঠে বাঁধা রয়েছে। ঘোড়াটার চেহারা দেখলে দুঃখ হয়, হাড় জিরজির করছে। যে গায়ে মানুষই পেট ভরে খেতে পায় না, সে গায়ে ঘোড়াকে কে খেতে দেবে? গ্রীষ্মকালে বনের ঘাসও শুকিয়ে গেছে। ঘোড়াটার পানে চেয়েছে সদাশিবের মনে ভারী কষ্ট হলো। আহা, ঘোড়াটা বোধহয় আর বাঁচবে না, না খেতে পেয়ে মরে যাবে। এমন একটা জন্তু না খেতে পেয়ে মরে যাবে? তার চেয়ে সদাশিব একবার সতর্ক চোখে চারিদিকে তাকালো। নিঃশব্দ নিশুতির গ্রাম, কোথাও কোনো শব্দ নেই।
সে পা টিপে টিপে ঘোড়ার কাছে গেল, তার গলার রশি খুলে মুখে লাগাম বসালো, তারপর লাগাম ধরে ঘোড়াটাকে গ্রামের বাইরে নিয়ে চলল। গ্রামের বাইরে গিয়ে সদাশিব ঘোড়ার পিঠে চড়ে বসল, তারপর পুনার দিকে মুখ করে ঘোড়া চালিয়ে দিল। গ্রাম থেকে পুনায় যাবার কোনো সড়ক নেই, পাহাড় জঙ্গল ভেদ করে যেতে হয়। তবে পুনা শহরটা কোন দিকে তা মোটামুটি সদাশিবের জানাই ছিল। সে সেই দিকে চলল। পাহাড়ের গুহায় জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে। দলবদ্ধ শিয়াল, দলবদ্ধ নেকড়ে, বুনো কুকুর, তরস, তরক্ষ বা হায়নাকে এদেশে তরস বলে। কিন্তু সদাশিবের বরাত ভালো, সে কোনো জন্তু জানোয়ারের পাল্লায় পড়ল না। জানোয়ারেরা বোধহয় অন্যদিকে শিকারে বেরিয়েছে। ক্রমে সকাল হলো, চাঁদ ফ্যাকাশে হয়ে মিলিয়ে গেল, সূর্য উঠল। পাহাড়ি অঞ্চলে গ্রীষ্মকালেও রাত্রিবেলা ঠান্ডা থাকে, দিনে গরম। সূর্য যত উঁচুতে ওঠে গরমও তত বাড়তে থাকে। সদাশিবের ঘোড়াটা অনাহারে শীর্ণ, তবু সে পাহাড়ি ঘোড়া সদাশিবকে পিঠে নিয়ে পাহাড় ভেঙে চলেছে। কখনো চড়াই, কখনো উতরাই, একের পর এক ঘাট আর উপত্যকা। দেখলে মনে হয় সমুদ্রের উত্তাল ঢেউ হঠাৎ জমাট বেঁধে পাথর হয়ে গেছে। কোথাও জনমানব নেই, গ্রামের চিহ্ন নেই। একবার উপত্যকায় নেমে সদাশিব দেখল ছোট উপত্যকার নাবাল কোণে ঝর্ণার জল জমেছে। গ্রীষ্মের তাপে একেবারে শুকিয়ে যায়নি। ঘোড়াটাও দেখতে পেয়েছিল। সে বলগার ইঙ্গিত পাবার আগেই সেই দিকে ছুটল। ছোট্ট ডোবার মতো জলাশয়, তাকে ঘিরে সবুজ ঘাসের পাড়। সদাশিব ঘোড়া ছেড়ে দিয়ে অঞ্জলি ভরে জল খেল। ঘোড়াটাও চোঁ চোঁ করে খুব খানিকটা জল খেয়ে নিয়ে কচি কচি ঘাস খেতে লাগলো। কিছু দূরে একটা পাথরের চাই উঁচু হয়ে একটু ছায়া করেছিল। সদাশিব সেই ছায়ায় গিয়ে বসল। কুঙ্কু থলিতে কি দিয়েছে এখনো দেখা হয়নি। থলিতে বেশি কিছু নেই, কয়েক মুঠো ভুট্টার দানা, মোটা মোটা দুটো বাজরের রুটি, আর একটি বজ্রের মতো কঠিন মুগের লাড়ু। সদাশিব খাবার জিনিসগুলো স্নেহ ভরে নিরীক্ষণ করতে করতে ভাবল, কুঙ্কু যা খাবার দিয়েছে তাতে একদিন কেন দুদিন চলে যাবে। সে কল্পনার চোখে দেখতে লাগলো গ্রামে এতক্ষণে কি ভীষণ হইচই পড়ে গেছে। পাটিলের ঘোড়া অদৃশ্য হওয়ার জন্য সদাশিবের মুখে বেশ একটা হাসি ফুটে উঠল। সে এক মুঠি ভুট্টার দানা খেয়ে আবার পেট ভরে জল খেল, তারপর ঘোড়ায় চড়ে এগিয়ে চলল। ঘোড়াটাও ইতিমধ্যে বেশ খানিকটা ঘাস খেয়ে নিয়েছে। দুপুরবেলা সদাশিব এক পাহাড়ের ডগায় উঠে ঘোড়া দাঁড় করালো। চারিদিকে চেয়ে দেখল সূর্যের খর তাপে আকাশ বাতাস যেন ঝিমিয়ে পড়েছে। দূরে অনেকগুলো পাহাড়ের পরপারে একটা দুর্গের চূড়া দেখা যাচ্ছে। কোন দুর্গ বলা যায় না। মহারাষ্ট্র দেশের পাহাড় পর্বতের খাঁজে খাঁজে কত দুর্গ আছে। কোনোটা বিজাপুরীদের দখলে, কোনোটা মোগলদের দখলে, আবার কোনোটা শিবাজি ছলে বলে দখল করে নিয়েছেন। ওই দুর্গটা কার দখলে তা না জেনে ওদিকে যাওয়াটা নিরাপদ নয়। তাছাড়া ওখানে যেতে হলে কোন পথে কত পাহাড় ঘুরে যেতে হবে তা কে জানে। তার চেয়ে নাকের সোজা চলাই ভালো। সারাদিন সদাশিব চলল।
খিদে পেলে ঘোড়ার পিঠে বসে বসেই কিছু খেয়ে নিল। অবশেষে সূর্য যখন পাটে বসতে যাচ্ছে এমন সময় সে একটা নতুন উপত্যকায় পৌঁছল। বেশ বড় উপত্যকা, অনেক গাছপালা, মাঝখান দিয়ে একটা সরু নদী বয়ে গেছে। সদাশিব ভাবল পুনার কাছাকাছি পৌঁছে গেছে নিশ্চয়ই, হয়তো এবার মানুষের দেখা পাবো। তা যদি নাও পাই, এখানে রাত কাটানোটা শক্ত হবে না, অনেকগুলো বড় বড় গাছও আছে দেখছি। উপত্যকায় নেমে এসে সদাশিব কিন্তু কোনো জনপ্রাণী দেখতে পেল না। আগে এখানে গ্রাম ছিল, এখনো নদীর পাড়ে ছাইয়ের একটা চক্র তারই সাক্ষী দিচ্ছে। গ্রামবাসীরা হয় শত্রুর আক্রমণে পড়েছে, না হয় পালিয়ে গেছে। শত্রু গ্রাম লুট করে ঘরে আগুন দিয়ে চলে গেছে। নদীর পাড় থেকে জলের ধারে গিয়ে সদাশিব ঘোড়া থেকে নামল। ঘোড়ার লাগাম খুলে সামনের পা ছেড়ে দিয়ে ছেড়ে দিল। নদীর ধারে কচি ঘাস আছে, ঘোড়া তাই খাবে, কিন্তু বেশি দূরে পালাতে পারবে না। তারপর সে জলের ধারে পাথরের ওপর বসে পেট ভরে খাবার খেল। থলি প্রায় খালি হয়ে গেল, শুধু মুগের লাড়ুটা সে কালকের জন্য রেখে দিল। কাল লোকালয়ে পৌঁছতে পারবে কিনা তা তো বলা যায় না, কিছু রসদ থাকা ভালো। খাওয়া শেষ করে সদাশিব গাছ খুঁজতে বেরোল। রাত্রে মাটিতে শোয়া চলবে না, নেকড়ে আছে, তরস আছে, গাছে উঠে রাত কাটানোই সব চাইতে নিরাপদ। নদী থেকে খানিকটা দূরে একটা প্রকাণ্ড গাছ রয়েছে, বুনো জাম গাছ। গাছের ডালে ডালে থোকা থোকা কালো ফল ফলেছে। গাছের তলায় ঝরে পড়া পাকা জাম বিছিয়ে আছে। সদাশিব দেখল এই গাছটাই উপত্যকার মধ্যে সবচেয়ে বড় গাছ। এত বড় গাছ আর একটাও নেই। সদাশিব আর দ্বিধা করল না, সে গাছে উঠে পড়ল। মাটি থেকে 15 হাত উঁচুতে একটা জুৎসই ডালে বসে অন্য একটি ডাল ভালো করে জড়িয়ে নিয়ে সে চোখ বুঝল। দিনের আলো ফুরিয়ে আসছে। সদাশিবের শরীরে সারা দিনের ক্লান্তি। অল্পক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল, মানুষের গলার আওয়াজ। সদাশিব চোখ খুলে দেখল আকাশে চাঁদ উঠেছে। নিচের দিকে তাকিয়ে দেখল দুজন লোক গাছতলায় দাঁড়িয়ে আছে। তাদের মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তাদের সাজ পোশাক সৈনিকের মতো, হাতে বল্লম। সদাশিব নিশ্চল হয়ে শুনতে লাগলো তারা নিজেদের মধ্যে কথা কইছে। একজন বলল, এসো মিয়া, এই গাছতলায় পোঁতা যাক। দ্বিতীয় ব্যক্তি বলল, এই গাছের তলায় কেন? অন্য গাছগুলো কি দোষ করল? প্রথম ব্যক্তি বলল, আরে বুঝলে না, এই গাছটা এখানকার সবচাইতে বড় গাছ। পরে যখন আমরা মাল উদ্ধার করতে আসব, তখন খুঁজে বেড়াতে হবে না, জানা থাকবে যে গাছটা সবচেয়ে বড় তার তলাতেই পোঁতা আছে। তা বটে, বেশ, তাহলে এখানেই গর্ত খোঁড়া যাক। দুজনে বল্লমের ফলা দিয়ে মাটি খুঁড়তে লাগলো। তারা মারাঠি ভাষায় কথা বলছিল, তাই সদাশিব বুঝল ওরা মোগল নয়, বিজাপুরি দলের মুসলমান সিপাহী। তারা মাটি খুঁড়তে খুঁড়তে কথাবার্তা বলতে লাগলো। পাথুরে মাটি সহজে খোঁড়া যায় না, একজন ক্লান্ত হয় তো অন্যজন খোঁড়ে। সদাশিব গাছের ওপর বসে তাদের কথা শুনতে শুনতে ব্যাপারটা আন্দাজ করে নিল। বিজাপুরীদের একটা দুর্গ থেকে আর একটা দুর্গে খাজনা যাচ্ছিল, সঙ্গে 50 জন রক্ষী ছিল।
ডাকাতের ভয়ে দিনের বেলা মাল চালান হয় না, রাত্রে হয়। আজ সন্ধেবেলা এরা দুটো গরুর গাড়িতে মোহর আর টাকা চাপিয়ে দুর্গ থেকে যাত্রা করেছিল। আশা করেছিল ভোর হবার আগেই অন্য দুর্গে পৌঁছে যাবে। দুই দুর্গের মাঝে কেবল 10-12 ক্রোশের তফাৎ। কিন্তু ডাকাতেরা ঘোড়ায় চড়ে এসে তাদের সঙ্গে এরা পারবে কেন? রক্ষীদের মধ্যে কয়েকজন মারা গেল, কয়েকজন পালিয়ে গেল। ডাকাতেরা একটা গরুর গাড়ির সব মাল লুট করে নিল। দ্বিতীয় গরুর গাড়িটাকেও তখন একদল রক্ষী পাহারা দিচ্ছিল। ডাকাতেরা এবার সেটাকে আক্রমণ করল। কিন্তু আক্রমণ করার সঙ্গে সঙ্গে ডাকাতের দলের একজন লোক গুরুতর আহত হলো। তার ঘোড়াটাও মারা পড়ল। সে বোধহয় দলের নেতা। ডাকাতেরা তখন আহত নায়ককে তুলে নিয়ে তাড়াতাড়ি চলে গেল। দ্বিতীয় গরুর গাড়িটা আর লুট করা হলো না। ডাকাতেরা যখন চলে গেল তখন রক্ষীদের মধ্যে মাত্র 11 জন লোক বেঁচে ছিল। 5-6 জন মরে গেছে, বাকিরা পালিয়ে গেছে। এই 11 জন নিজেদের মধ্যে পরামর্শ করল, ডাকাতেরা তো একটা গাড়ি লুঠেই নিয়েছে, এরা 11 জন দ্বিতীয় গরুর গাড়ির মাল নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তারপর কাল সদরে গিয়ে বলবে দুটো গাড়ি লুট হয়ে গেছে। কেউ আর অবিশ্বাস করবে না। দ্বিতীয় গরুর গাড়িতে কেবল মোহর ছিল। 11 জন নিজেদের মধ্যে মোহর সমান ভাগে ভাগ করে নিয়ে যেদিকে যার ইচ্ছা চলে গেল। এই দুজন এখানে এসেছে, গাছতলায় নিজেদের ভাগের মোহর পুঁতে রেখে সদরে ফিরে যাবে। তারপর সুযোগ সুবিধা বুঝে এখানে ফিরে আসবে আর গুপ্তধন তুলে নিয়ে যাবে। সদাশিব গাছে বসে সব শুনল, কিন্তু সে চুপটি করে রইল। একটু নড়লে চড়লে পাছে এরা টের পায়, তাহলে তাকে কেটে ফেলবে। যা হোক, গর্ত খোঁড়া হলে ওরা দুটো থলি তার মধ্যে রেখে আবার মাটি চাপা দিল। তারপর কথা বলতে বলতে চলে গেল। সদাশিব শুনতে পেল একজন বলছে, সিপাহীর কাজ আর নয়, এবার এই টাকা দিয়ে একটা দোকান খুলবো, বুঝলে মিয়া? খুব বড় আতর গোলাপের দোকান হবে না? অন্য সিপাহী বলল, আরে মিয়া, ওসব মতলব ছাড়ো, দোকান করলে লোকের চোখ টাটাবে, তার চেয়ে ঘুপটি মেরে ঘরে বসো গিয়ে, আর তোমাকে খেতে খেতে হবে না। আমি তো মাল নিয়ে হজ করবার নামে বেরিয়ে পড়ব, একেবারে দিল্লিতে গিয়ে বসবো। তারপর 2 দিন যেতে না যেতেই দেখবে ওমরা হয়ে বসেছি। সুবহানাল্লাহ। কথা বলতে বলতে তারা চলে গেল। সদাশিব অনেকক্ষণ কান খাড়া করে রইল। যখন দেখল কোনো দিক থেকে আর কোনো সারা শব্দ আসছে না, তখন সে আস্তে আস্তে গাছ থেকে নেমে এল। গর্তের ঢিলা মাটি আঙুল দিয়ে খুঁড়তে কষ্টই হলো না। গর্তের তলা থেকে 2টি থলি বেরিয়ে এলো। সদাশিব গুনে দেখল প্রত্যেক থলিতে 400 চকচকে সোনার টাকা। সে আগে কখনো সোনার টাকা তো দেখেনি। চোখ গোল গোল করে তাকিয়ে রইল সেদিকে। এই সময় হঠাৎ পিছন দিকে ঘোড়ার খুরের শব্দ। সদাশিব চমকে উঠল। ঘাড় ফিরিয়ে দেখল প্রায় 100 গজ দূরে নদীর ধার দিয়ে একদল ঘোড়সওয়ার আসছে। তারা ঘোড়া ছুটিয়ে আসছে না, কদম চালে আসছে। সদাশিব বিদ্যুৎ বেগে সোনার টাকাগুলো নিজের থলিতে ভরল, থলিটা শক্ত করে কোমরে বাঁধল, তারপর আবার গাছে উঠে বসল।
গাছের তলায় বেশি আলো নেই, তাই ঘোড়সওয়ারেরা তাকে দেখতে পায়নি। ঘোড়সওয়ারের দল সদাশিবের গাছের পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন একজন সওয়ার হাত তুলে বলল, দাঁড়াও। সকলে দাঁড়ালো। সওয়ার বলল, নদীর কাছে ওটা কি জানোয়ার? আর একজন বলে উঠল, জয় ভবানী, ঘোড়া। এখানে ঘোড়া এলো কোত্থেকে? আর একজন বলল, ঘোড়া কোত্থেকে এলো জানবার দরকার নেই তো, ধরে নিয়ে এসো ঘোড়াটাকে, আমাদের দরকার। দুজন সওয়ার ঘোড়া থেকে নেমে নদীর দিকে এগিয়ে গেল। সদাশিব গাছের ওপর থেকে সব দেখতে পাচ্ছিল। এরা যে মারাঠা হিন্দু তা এদের কথা শুনেই বোঝা যায়। হয়তো যে ডাকাতের দল বিজাপুরীদের খাজনা লুট করেছে এরা তারাই। কিন্তু এরা যদি সদাশিবের ঘোড়া নিয়ে চলে যায় তাহলে তো ভারী বিপদ। সদাশিব তাহলে শিবাজির কাছে কি করে পৌঁছবে? সদাশিব গাছের ওপর আর স্থির থাকতে পারল না। হোক ডাকাতের দল, তাই বলে তার ঘোড়া নিয়ে যাবে? সে গাছ থেকে নেমে এলো। ঘোড়সওয়ারের দল হঠাৎ গাছ থেকে একটা লোক নেমে আসছে দেখে অবাক হয়ে গেল। আরে আরে, এ আবার কে? একজন বল্লম বাগিয়ে বলল, কে রে তুই? সদাশিব মোটেই ভয় পেল না। বলল, আমি তোমাদের সর্দারের সঙ্গে কথা বলতে চাই। সওয়ারেরা সর্দারকে দেখিয়ে দিল। সদাশিব সর্দারের সামনে গিয়ে দাঁড়ালো। সর্দারের বয়স বেশি নয়, বড় জোর 20-21। সর্দার ঘোড়ার পিঠে বসে আছে, দুই হাতে একজন আহত লোককে সামনে ধরে আছে। সর্দার কোলের লোকটিকে বলছে, যেসা, তোমার কষ্ট হচ্ছে না? আহত ব্যক্তি বলছে, কিচ্ছু কষ্ট হচ্ছে না, তুমি আমাকে ঘোড়ার পিঠে বসিয়ে দাও, আমি ঠিক যেতে পারবো। এই সময় দুজন সওয়ার সদাশিবের ঘোড়াটাকে এনে সর্দারের সামনে হাজির করল। তারা ঘোড়ার ছাদনদড়ি খুলে মুখে লাগাম লাগিয়েছে। সর্দার চোখ তুলল। প্রথমেই সদাশিবের ওপর তার নজর পড়ল। সর্দার বলল, তুমি কে? আমার নাম সদাশিব। তোমরা আমার ঘোড়া ধরেছ কেন? সর্দার বলল, ঘোড়ার মালিক তুমি? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডোঙ্গরপুরে। ডোঙ্গরপুরে? সে তো এখান থেকে অনেক দূর। তুমি গ্রাম থেকে এত দূরে এলে কি করে? আমি শিবাজির সঙ্গে দেখা করতে যাচ্ছি। সর্দার কিছুক্ষণ সন্দিগ্ধভাবে সদাশিবের পানে চেয়ে রইল। তাই নাকি? শিবাজির সঙ্গে তোমার কি দরকার? আমি শিবাজির অধীনে যুদ্ধ করব। সর্দার এবার হাসল, বলল, তা বেশ তো, আমরাও শিবাজির দলেরই লোক। তুমি আমাদের সঙ্গেই এসো না। যেতে পারি, কিন্তু আমার ঘোড়া? তোমার ঘোড়াটা আমাদের একটু দরকার আছে। দেখতে পাচ্ছ আমাদের দলের একজন লোক জখম হয়েছে, ওর ঘোড়াটাও মরে গেছে, তাই ওকে কোলে করে নিয়ে যাচ্ছি। তোমার ঘোড়াটা পেলে ওকে তার পিঠে বসিয়ে দেব। কেমন, দেবে তোমার ঘোড়া? গড়ে পৌঁছে তুমি তোমার ঘোড়া আবার ফেরত পাবে। সর্দারের কথা বলার ভঙ্গি এত মিষ্টি যে না বলা যায় না। সদাশিব রাজি হল। বলল, কিন্তু আমি যাব কি করে? সর্দার বলল, তোমাকে আমি নিজের ঘোড়ায় তুলে নেব। আমার ঘোড়াটা মজবুত আছে, দুজনের ভার বইতে পারবে। তখন কয়েকজন সওয়ার ধরাধরি করে আহত লোকটিকে সর্দারের ঘোড়া থেকে নামিয়ে সদাশিবের ঘোড়ার পিঠে বসিয়ে দিল। সদাশিব সর্দারের পেছনে ঘোড়ার পিঠে বসল। ঘোড়সওয়ারের দল আবার আস্তে আস্তে চলতে আরম্ভ করল। চলতে চলতে সদাশিব লক্ষ্য করল, সর্দার ছাড়া অন্য সব সওয়ারের ঘোড়ার দুপাশ থেকে লম্বা লম্বা ছালা ঝুলছে। দেখলেই বোঝা যায় ছালার ভিতর ভারী মাল আছে। সদাশিবের মনে আর কোনো সন্দেহ রইল না।
যে এরাই সেই বিজাপুরীদের খাজনা লুট করেছে। সঙ্গে একজন আহত লোকও আছে। সব মিলে যাচ্ছে। সওয়ারির দল আবছায়া জ্যোৎস্নায় উপত্যকার ভিতর দিয়ে লম্বালম্বি চলল। সদাশিব দেখল এরা পাহাড়ের পিঠ বেয়ে বেশি উঠছে না। এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় যাবার গুপ্ত পথ কোথায় কোথায় আছে এরা সব অন্ধি সন্ধি জানে। সেই সব সোজা রাস্তা দিয়ে তারা যাচ্ছে। চলতে চলতে সর্দারের সঙ্গে সদাশিবের দু চারটে কথা হলো। সর্দার প্রশ্ন করলো, তুমি গ্রাম থেকে চলে এলে কেন? সদাশিব সরলভাবে বলল, মামা তাড়িয়ে দিয়েছে। তারপর গ্রামের অবস্থা বর্ণনা করল। শুনে সর্দার বলল, মারাঠা দেশের সর্বত্র এই এক অবস্থা। মোগলদের তাড়াতে না পারলে দেশের অবস্থা আর ফিরবে না। সদাশিব প্রশ্ন করল, তোমরা এত রাত্রে কোথায় গিয়েছিলে? সর্দার বলল, তুমি যখন শিবাজির দলে যোগ দিতে যাচ্ছ তখন তোমাকে বলতে দোষ নেই। আমরা বিজাপুরীদের খাজনা লুট করতে গিয়েছিলাম। কিছুক্ষণ কোনো কথা হলো না। সদাশিবের কোমরে যে লুঠের মোহর বাঁধা আছে তা সে বলল না। সর্দারকে বলে কি হবে? বলতে হয় একেবারে শিবাজিকেই বলবে। সদাশিব এবার প্রশ্ন করল, তোমরা এখন কোথায় যাচ্ছ? সর্দার বলল, আমরা তোরনা দুর্গে যাচ্ছি। কিন্তু শিবাজি তো পুনায় থাকেন, এখন তোরনা দুর্গে আছেন। তোরনা দুর্গ কি শিবাজির? কিছুদিন আগে বিজাপুরীদের ছিল, এখন শিবাজি। শিবাজি ভারী বীর, তাই না? শিবাজির দলে সবাই বীর। তুমি যদি শিবাজির দলে যোগ দাও তোমাকেও বীর হতে হবে। সদাশিব মারাঠা ছেলে, তার শরীরে ভয় ডর বলে কিছু নেই। সে সহজভাবেই বলল, হব। ওরা যখন তোরনা দুর্গে গিয়ে পৌঁছল তখন পূবের আকাশ লাল হয়ে উঠেছে। উঁচু টিলার ওপর দুর্গ, লোহার দরজা। দুজন সওয়ার বল্লমের কুঁদো দিয়ে দরজায় ঘা দিল। হর হর মহাদেব! অমনি দরজা খুলে গেল। সকলে দুর্গে প্রবেশ করল। প্রথমেই আহত লোকটিকে ঘোড়া থেকে নামিয়ে সর্দার এবং আরো কয়েকজন দুর্গের লোক ঘরের ভিতরে নিয়ে গেল। দুর্গের অঙ্গন ঘিরে ঘরের সারি, মানুষ থাকার ঘর, রান্নাঘর, আস্তাবল সব আছে। সওয়ারেরা ঘোড়া থেকে নেমে ঘোড়ার রাজ ধরে আস্তাবলে নিয়ে গেল। সদাশিব একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। দুর্গে আরো অনেক লোক আছে, দু চারজন স্ত্রী লোকও আছে। সকলেই কাজে ব্যস্ত। কেউ কুয়ো থেকে জল তুলছে, কেউ কাঠ ফাটছে, কেউ তলোয়ারে শান দিচ্ছে, কেউ ঘোড়া ডলাই মলাই করছে। মেয়েরা এক জায়গায় বসে জাঁতা ঘুরিয়ে জোয়ার বাজরি পিষছে। সকলেই কাজ করছে। যে সওয়ারেরা ডাকাতি করতে গিয়েছিল তারা এবার আস্তাবল থেকে বেরিয়ে এলো। প্রত্যেকের কাঁধে দুটি করে ছালা। তারা ছালাগুলিকে অঙ্গনের মাঝখানে জমা করলো। তারপর একজন বয়স্ক কর্মচারী ঘর থেকে বেরিয়ে এলেন। ইনি বোধ হয় শিবাজির খাজাঞ্চি। বড় বড় পাকা গোঁফ, পাকা গালপাট্টা, মাথায় নাকতলা পাগড়ি টুপি। ইনি এসে ছালা উজাড় করে পাথরের মেঝের ওপর টাকা ঢাললেন। স্তূপাকার রূপার টাকা। সেকালে টাকাকে হন বলতো। এক হন 4 টাকার সমান। খাজাঞ্চি গুনে গুনে হন দুভাগ করলেন। সকলে ঘিরে দেখতে লাগলো আর নিজেদের মধ্যে রঙ্গ তামাশা করতে লাগলো। সদাশিব একটু দূরে দাঁড়িয়ে দেখল। টাকা দুভাগ করে খাজাঞ্চি প্রথমে এক ভাগ ধামায় ভরে তোষাখানায় রেখে এলো। ওটা শিবাজির অংশ।
তারপর বাকি যারা সঙ্গে ছিল তাদের ভাগ বাটোয়ারা শুরু হলো। 40 জন জোয়ান লুট করতে গিয়েছিল। টাকা সমান 40 ভাগ হলো। প্রত্যেকের ভাগে পড়ল 180 হন। সবাই নিজের নিজের ভাগ নিয়ে চলে গেল। সদাশিব চমৎকৃত হয়ে গিয়েছিল। কি মজার এদের জীবন! দলে যোগ দেবার জন্য তার প্রাণটা একেবারে ছটফট করতে লাগলো। এই সময় একজন বল্লমধারী এসে বলল, তোমার নাম সদাশিব? এসো, শিবাজি তোমার সঙ্গে দেখা করবেন। সদাশিব সঙ্গে সঙ্গে চলল। না জানি শিবাজি কেমন লোক, তিনি কি আমাকে দলে নেবেন? যদি বলেন তোমার বয়স কম, তুমি যুদ্ধ করতে পারবে না। একটা বড় ঘর, পাথরের মেঝে, পাথরের দেওয়াল, সরু সরু দুটি জানলা দিয়ে দুর্গের বাইরে দেখা যায়। শিবাজি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। হেসে বললেন, এসো সদাশিব। সদাশিব হাঁ করে চেয়ে রইল। যে সর্দারের সঙ্গে সে এক ঘোড়ায় চড়ে এসেছে, সেই শিবাজি? এত কম বয়স! এই বয়সে সমস্ত দেশে সাড়া জাগিয়ে তুলেছে। সে অবাক হয়ে বলল, তুমি শিবাজি? শিবাজি বললেন, তুমি ভারী আশ্চর্য হয়ে গেছো দেখছি। হ্যাঁ, আমি শিবাজি। সদাশিব বলল, তুমি নিজে গিয়েছিলে লুট করতে? নিজের কাজ আমি নিজেই করি। তুমি একজন আহত লোককে কোলে করে আনছিলে? ও আমার বাল্যবধূ জেসাজি কঙ্ক। ও যদি জখম না হতো তাহলে 2টো গাড়ি লুট করতে পারতাম। কিন্তু সে যা। তোমার বয়স কত বলো? সদাশিব বলল, 17 কি 18। শিবাজি বললেন, বেশ, যুদ্ধ করবার বয়স হয়েছে, কিন্তু তোমার হাতিয়ার কই? হাতিয়ার না হলে কি দিয়ে যুদ্ধ করবে? সদাশিব হাঁ করে চেয়ে রইল। হাতিয়ার? শিবাজি বললেন, হাতিয়ার, তলোয়ার, বল্লম, সাজোয়া, এসব না হলে কি যুদ্ধ করা যায়? সদাশিব নিরাশ কণ্ঠে বলল, এসব তো আমার কিচ্ছু নেই। শিবাজি বললেন, যারা আমার দলে যুদ্ধ করতে আসে তারা নিজের ঘোড়া আর হাতিয়ার নিয়ে আসে। এখনো সৈন্যদের ঘোড়া আর হাতিয়ার দেবার ক্ষমতা আমার হয়নি। যখন হবে তখন নিশ্চয় দেব। তোমার ঘোড়া আছে, কিন্তু হাতিয়ার নেই। এ অবস্থায় কি করা যেতে পারে? হঠাৎ সদাশিবের মনে পড়ে গেল। এতক্ষণ তার মনেই ছিল না যে তার কোমরে থলির মধ্যে সোনার টাকা আছে। সে লাফিয়ে উঠে বলল, আমার টাকা আছে, সোনার টাকা। এই বলে কোমর থেকে থলি খুলে শিবাজির পায়ের কাছে সব মোহর ঢেলে দিয়ে বলল, রাও, এই নাও তোমার ভেট। আমাকে তোমার দলে ভর্তি করে নাও রাও। এবার শিবাজি অবাক হয়ে চেয়ে রইলেন। শেষে বললেন, এত মোহর তুমি কোথায় পেলে? সদাশিব তখন মোহর পাওয়ার ইতিহাস বলল। শুনে শিবাজি খুব খুশি হয়ে তার পিঠ চাপড়ে বললেন, সাবাস, আমরা লুটেছি রূপোর টাকা, আর তুমি লুটেছ সোনার মোহর। তোমার বুদ্ধিও আছে দেখছি। তোমার মতো লোকই তো আমি চাই। সব মোহর আমাকে দিতে হবে না, তবে আমার এখন টাকার দরকার, তাই তোমার টাকা আমার তোষাখানায় জমা রাখলাম। যখন চাইবে তখনই ফেরত পাবে। উপস্থিত এই একটি মোহর তুমি নিজের কাছে রাখো। এক মোহরে তোমার সমস্ত হাতিয়ার হবে। তুমি তলোয়ার খেলা জানো? সদাশিবের বুক আবার দমে গেল। সে বলল, না। শিবাজি বললেন, সেজন্য ভাবনা নেই। আমার নাপিত জীবমহলা মহারাষ্ট্র দেশের সেরা তলোয়ারবাজ।
সে তোমাকে তলোয়ার খেলা শেখাবে। 1 মাসের মধ্যে তুমি শিখে যাবে। সদাশিব উদ্গ্রীব হয়ে বলল, আমি কবে তোমার সঙ্গে লড়াই করতে বেরোবো রাও? শিবাজি তার আগ্রহ দেখে হাসলেন, তার কাঁধে হাত রেখে বললেন, তার এখনো দেরি আছে সদাশিব। সামনে বর্ষা এসে পড়ল। বর্ষার সময় কোনো কাজ হয় না। এই কয় মাসে তুমিও তৈরি হয়ে নাও, তারপর দশহরার দিন বেরোবো। কি বলো? আচ্ছা রাও। শিবাজি তখন খাজাঞ্চিকে ডেকে মোহরগুলো নিয়ে যেতে বললেন, আর তলোয়ারবাজ জীবমহলাকে ডেকে বললেন, জীবা, তোমার একজন সাকরেদ এসেছে, একে ভালো করে তলোয়ার খেলা শেখা।